সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। কাল থেকে দেশে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে জ্বালানি তেল। সময় লাগবে মাত্র 12 ঘন্টা, কমবে ব্যয় বলছে কর্তৃপক্ষ। দেশের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত, বৃষ্টি কমায় উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি। এখনো পানির নিচে অনেক এলাকায় বেড়েছে বানভাসীদের দুর্ভোগ। এবার বিস্তারিত। প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে জ্বালানি তেল। কাল এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় তেল পরিবহনের সময় লাগবে মাত্র 12 ঘন্টা। চট্টগ্রাম থেকে পাঠানো মোহসেনাত শেহাবের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। কোনো পরিবহন বা ট্যাঙ্কার জাহাজে করে নয়, বরং সরাসরি পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল পৌঁছে যাবে নারায়ণগঞ্জ তথা ঢাকায়। ফলে সময় সাশ্রয় হওয়ার পাশাপাশি সাশ্রয় হবে অর্থ। 2018 সালে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির নেয়া এই প্রকল্প শেষ হওয়ার কথা ছিল 2020 সালে, কিন্তু 3 দফা মেয়াদ ও প্রকল্প বাস্তবায়ন ব্যয় 838 কোটি টাকা বাড়ানোর পর চলতি বছরের মার্চে শেষ হয় এর কাজ, যাতে সব মিলিয়ে ব্যয় হয় 3,653 কোটি টাকা। এই প্রকল্পটি আমাদের মার্চ 2025 সালের ভিতরে স্থাপন সম্পন্ন হয়েছে। ইন দি মিন টাইম আমরা এই প্রি কমিশনিংয়ের কাজও করেছি, এবং প্রি কমিশনিং কাজ করার সাথে সাথে আমাদের যে সেন্ট্রাল অটোমেশন, স্ক্যাডা, টেলিকমিউনিকেশন, পিআইডিএস, এগুলোকে আমরা ফাইন টিউনিং করেছি, এবং এগুলো আমাদের এখন ইফেক্টিভলি এটা আমাদের এখন কাজ অব্যাহত রয়েছে। এখন আমাদের এই প্রকল্পটি উদ্বোধন হবে আগামী 16 আগস্ট। প্রকল্পটি বাস্তবায়ন করেছে বিপিসি ও বাংলাদেশ সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। এই পাইপলাইন 250 কিলোমিটার চালানোর জন্য আমাদেরকে একটা অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট মেইনটেনেন্স কন্ট্রাক্টর নিয়োগ করা হবে, এটা কিন্তু ধারণা ছিল। আমরা বিপিসি থেকে চ্যালেঞ্জ নিয়ে অনেকটা আমাদের নিজস্ব কোম্পানির মাধ্যমে চালানোর জন্য চ্যালেঞ্জটা গ্রহণ করেছি। এতে হাজার হাজার কোটি টাকা কিন্তু বৈদেশিক মুদ্রা সেভ হচ্ছে, এবং পিএলসির লোকজনই এটা করছে। দেশে জ্বালানি তেলের প্রায় 40% ব্যবহৃত হয় ঢাকায়। পাইপলাইনের মাধ্যমে সহজেই সরবরাহ করার ফলে প্রতি বছর প্রকল্প থেকে 326 কোটি টাকা আয় হবে বলে ধারণা করা হচ্ছে। পরিচালন, রক্ষণাবেক্ষণ, ফুয়েল, বিদ্যুৎ বিল, জমি ভাড়াসহ কিছু খাতে ব্যয় হবে প্রায় 90 কোটি টাকা, যা বাদ দিয়েও সাশ্রয় হবে 236 কোটি টাকা। 3টা ডিপোতে আমাদের এই যাবে, বদনাইল, ফতুল্লা এবং কুমিল্লা। এই 3টা ডিপোতে আমরা সরাসরি পাইপলাইনের মাধ্যমে যদি এই সরবরাহটা আমরা নিশ্চিত করতে পারি, তাহলে অপচয়টা কমবে। অপচয় যেটা বলে সেটা সরকারের চুরির সম্ভাবনা থাকবে না, আর ট্রান্সপোর্টেশনে যে খরচটা আগে হতো এটা লাঘব হয়ে আমার মনে হয় অনেক প্রায় সরকারের 250 কোটি টাকার মতো সাশ্রয় হবে। এছাড়া স্কেডা, টেলিকমিউনিকেশন এবং লিক ডিটেকশন করতে এই পাইপলাইনের সাথে অপটিক্যাল ফাইবার কেবল যুক্ত করা হয়েছে। পতেঙ্গা নিয়ন্ত্রণ কক্ষ থেকে করা হবে তেল সরবরাহের নিরাপত্তা তত্ত্বাবধান। মাছরাঙা নিউজ ডেস্ক। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই। সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে সরকারের পাশাপাশি সকল বাহিনী এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউরের ঘর শ্রী শ্রী অদ্বৈতাচার্য মন্দির কমপ্লেক্সের নির্মাণ কাজ পরিদর্শন শেষে ধর্ম উপদেষ্টা এই কথা বলেন। তিনি জানান, সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে এবং নির্বাচন কমিশন সেই অনুযায়ী কাজ করবে। সেই সাথে পুলিশের ট্রেনিং, সেনাবাহিনীর কতজন লোক থাকবে সেই কাজও শুরু হয়েছে। এ সময় তিনি নির্ধারিত তারিখে জাতীয় নির্বাচন সম্পন্ন করার প্রত্যাশা জানিয়ে বলেন, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকার পুরনো ঠিকানায় চলে যাবে। সাম্প্রদায়িক দাঙ্গা হওয়ার কোনো পরিস্থিতি এখন নাই, এবং মানুষের মধ্যে সচেতনতা আসছে। এটা নির্বাচন হবে, সাম্প্রদায়িক দাঙ্গা হবে কেন? এটা তো এরকম কোনো পরিস্থিতি তো এই মুহূর্তে আমাদের দেশে নাই, এটা হবে না। যারা বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ আছেন, সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, আমরা মুরব্বীদেরকে, সম্মানিত ব্যক্তিদেরকে অনুরোধ করব যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে ওনারা উদ্যোগে ভূমিকা নেন।
উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের বিভিন্ন স্থানে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও বৃষ্টি কমে আসায় উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তিস্তার পানি লালমনিরহাটের ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 23 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখনো পানি নেমে না যাওয়ায় দুর্ভোগে বানভাসীরা। ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃদ্ধি পাওয়া তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। সকালে লালমনিরহাটের ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়। পানি কমতে শুরু করলেও এখনো জেলার বিভিন্ন অঞ্চলে প্রায় 8,000 মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। এখনো পানিতে তলিয়ে রয়েছে ঘরবাড়ি ও রাস্তাঘাট, এতে ভোগান্তি কমেনি। চারবার বন্যাতে আমাদের চলাফেরা, খাওয়া দাওয়া অনেক সমস্যা হয়ে গেছে। আজকে পানি একটু কমার পরেই দোকান খুলছি আমরা। ভাত আনবেন না পাই, খাবার না পাই, ঘরতে এক হাঁটু পানি, আগ্নেতে এক কোমর পানি, খুলিতে এক কোনা পানি, তাহলে মানুষ বাঁচি আমরা কাম করি। গাড়ি ঘোড়াও বাইর করতে পারতেছি না, ইনকামের সুস্থ একবারে বন্ধ। ওষুধও নাই, মেম্বার চেয়ারম্যান কামও আইছে না ভাই। নীলফামারীতেও তিস্তার পানি কমতে শুরু করেছে, তবে এখনো তলিয়ে রয়েছে নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা। এতে তলিয়ে আছে আমন ও সবজির ক্ষেত। বন্যাতে বাড়ি ঘর দিয়ে টলে আছে, রান্না বাড়া করে খার পাই না। ছাগল, হাঁস, মুরগি এগুলা চলাফেরা খুব রিজ হয়ে গেছে। বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুবিধায় পড়ছি। ছাত্রছাত্রী আসতে পারতেছে না, আমরা শিক্ষক নৌকা যোগে বিদ্যালয়টি আসা যাওয়া করতেছি। আমাদের ইতিমধ্যে কয়েক হাজার হেক্টর আমন ধান ধ্বংস হয়ে গেছে। চেয়ারম্যান, টিউনো, ম্যাজিস্ট্রেট কাহো আমাদের খবর নেয় না। এদিকে গাইবান্ধার কাউনিয়া, গাইবান্ধা ও ফুলছড়ি পয়েন্টে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম না করলেও তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে যে কোনো সময় পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সিরাজগঞ্জেও টানা 16 দিন ধরে যমুনা নদীর পানি বাড়ছে। এছাড়া কুড়িগ্রামের দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি বাড়লেও বিপদসীমা পার করেনি বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। বৃষ্টি না হলেও বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধির কারণে এখনো যশোরের মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলার জলাবদ্ধ পরিস্থিতির উন্নতি হয়নি। গরুর অবস্থায় ইটের পর ইট দিতেই আছি, কিন্তু আসলে তো প্রতিদিন পানি বাড়ছে। টোটাল সবজি নষ্ট হয়ে গেছে, আমাদের এলাকা অত্যন্ত আমরা অসুবিধার ভিতরে আছি। একই পরিস্থিতি নোয়াখালীতেও। এখনো সদর, কবিরহাট, কোম্পানিগঞ্জ, বেগমগঞ্জ, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার হাজার হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। বর্তমানে আনি যাবো অনেক জায়গা, তুমি অসুবিধা ভাগের ঘর তুমি কনমান্তর নামতেছে না, পানির খুবই জলবদ্ধ থাকছে। সমুদ্র বন্দর থেকে 3 নম্বর সতর্ক সংকেত তুলে নেওয়ার পর আজ সকাল থেকে ভোলা, লক্ষ্মীপুর সহ 10টি রুটের লঞ্চ ও সি ট্রাক চলাচল শুরু হয়েছে। অন্যদিকে পদ্মার তীব্র স্রোতে ভাঙনের কবলে পড়েছে পাটুরিয়া ফেরিঘাট। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক। দর্শক, জলাবদ্ধ পরিস্থিতি নিয়ে যশোর থেকে কিছুক্ষণ আগে জানিয়েছেন সহকর্মী রাহুল রায়। আমার পিছনে যে মাঠটি দেখতে পাচ্ছেন, সেই মাঠে আসলে ধান ছিল, অনেক সবজি ছিল, কিন্তু সবকিছু ভেসে গেছে। শুধু এরকম না, অন্তত 52টি বিলের যে ফসল ছিল সব ফসলই এর মধ্যে নষ্ট হয়েছে, ভেসে গেছে মাছের ঘের। সবকিছু মিলে কৃষকরা অবর্ণনীয় কষ্ট এবং ক্ষতি যাচ্ছেন। যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে গত বছরের মতো যে জলাবদ্ধতা সেটি স্থায়ী রূপ নেবে। স্থায়ী জলাবদ্ধতা করলে আবার ওই এলাকার মানুষকে অর্থনৈতিকভাবে আসলে তারা নিঃস্ব হয়ে যাবেন, তারা অভাবে পড়তে হবে তাদেরকে। কারণ ক্ষেতের ফসল এই এলাকায় তারা নির্ভরশীল, মাছের চাষের উপর তারা নির্ভরশীল। যদি ক্ষেতের ফসল এবং মাছ চাষ ব্যাহত হয় তাহলে তাদেরকে বড় ধরনের আসলে দীর্ঘস্থায়ী যে কষ্ট সেটির মধ্যে পড়তে হবে। সিলেট সহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় 90,000 ঘনফুট সাদা পাথর উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সিলেটের ভোলাগঞ্জে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে লুকিয়ে রাখা পাথর উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে কোম্পানিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনার সময় ভোলাগঞ্জের কালীবাড়ি গ্রামে মাটি ও বালু দিয়ে ঢেকে রাখা পাথর জব্দ করা হয়। একই সাথে কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার অভিযান পরিচালনা করেছে প্রশাসন। এছাড়াও অবৈধভাবে গড়ে ওঠা পাথর ভাঙার কল বন্ধেও অভিযান পরিচালনা করা হচ্ছে।
দেশের বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে গোপালগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বেগম জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘ জীবন কামনা করা হয়। সকালে কুড়িগ্রাম সদরে জেলা বিএনপির কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ওলামা দলের কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মাওলানা ফজলুল হক। ময়মনসিংহে কোরআনখানি ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বেগম জিয়ার জন্মদিন পালিত হয়েছে। অন্য জাতের তুলনায় ফলন প্রায় ৩ গুণ বেশি হওয়ায় এবং আগে ভাগে ধান ঘরে তোলা যায় বলে শরীয়তপুরে উন্নত জাতের আউশ ধান চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। অন্যদিকে অনাবৃষ্টি ও খরার কারণে ঠাকুরগাঁওয়ে আমন ধানের চারা রোপণে খরচ বেড়েছে কৃষকদের। গভীর নলকূপ ও শ্যালো মেশিনের সাহায্যে সেচ দিতে হচ্ছে। ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরের নড়িয়ার মৃধাকান্দি গ্রামের কৃষক আমিনুল মাতবর আগে বছরে 2 বার ফসল ফলিয়ে তার জমি পতিত থাকত। তবে এখন বদলেছে সময়। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে প্রদর্শনী খামার করে 1 বিঘা জমিতে উচ্চ ফলনশীল বিনা 19 জাতের আউশ ধান চাষ করে লাভবান হয়েছেন তিনি। ফসল প্রায় 3 গুণ বেশি হওয়ার পাশাপাশি অন্য জাতের তুলনায় অন্তত 1 মাস আগে ধান ঘরে তুলতে পেরে খুশি কৃষক। 2 ফসলের জমি 3 ফসলিতে রূপান্তরিত করা যায়। এই ধান কাটার পরে আবার ফিরা রোপা আমন ধান করা যাবে। তাই এই জমিনে ধান অনেক ভালো হয়েছে। আগে জমিনে ধান হয়তো 10 কেজি, আর এই ধান 1 মনের উপরে হবে আশা করি। পানি লাগে না, বন্যা ছিলে হয়ে যায়, পানি লাগে না, খরচ লাগে না। আল্লাহ দিলে এই ধানের খরচও কম একবারে। এই ধান আমরা লাভবানের করা। পরনির্ভরশীলতা এড়াতে বিনা 19 ধানের বীজ সংগ্রহের পরামর্শ কৃষি বিভাগের। এই ধানটা খুব স্বল্প সময়ে যদি কৃষক পেয়ে যায়, তাহলে আমরা যে ক্রপিং প্যাটার্ন বলি, যেখানে আমরা 3 ফসল করতে চাই, সেই 3 ফসল করা কৃষকের জন্য সহজ হবে এবং কৃষক স্বল্প মেয়াদী একটা চাল পেয়ে যাবে। আর সেক্ষেত্রে আমাদের যে চালের যে ঘাটতি, সামান্য ঘাটতি রয়েছে, সেটাও আমাদের ফিল আপ হয়ে যাবে আশা করি। জাতটি বেশ কৃষক পর্যায়ে জনপ্রিয় হচ্ছে, আর আমরাও প্রতি বছর আউশের যে সকল নতুন নতুন জাত শুধু বিনা থেকে না, ব্রি থেকেও অর্থাৎ ধান গবেষণা ইনস্টিটিউট সহ অন্যান্য সকল গবেষণা প্রতিষ্ঠান থেকে যে জাতগুলো আসে, সেগুলো আমরা কৃষকদের মাঝে এগুলো প্রচারের জন্য এবং বিস্তার লাভ করানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকি। চলতি মৌসুমে জেলায় আউশের আবাদ হয়েছে 14,585 হেক্টর জমিতে। গেল মাসের অনাবৃষ্টি ও খরাতেও থেমে নেই ঠাকুরগাঁয়ে আমন ধানের চারা রোপণ কার্যক্রম। তবে গভীর নলকূপ ও শ্যালো মেশিনের সাহায্যে সেচ দেয় বাড়তি খরচ গুনতে হচ্ছে তাদের। পানির অভাব, এখন ছিল দিয়ে কাটতেছি, এখন অনেক খরচ বাড়তেছে। জমিনে পানি নাই, এখন কি করবো? এখন ডিপের পানি ডুবাইতেছি। এগুলা বাঁচাতে গেলে কিছু সরকারের কাছে সরকারকে ভর্তুকি দেওয়ার দরকার। কৃষকদের বাড়তি খরচের কথা স্বীকার করে প্রণোদনা দিয়ে তা পুষিয়ে দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আমাদের চিন্তা ভাবনা আছে যে কৃষকদের যে এই বাড়তি খরচ, এইটা কৃষকদেরকে পোষায় দেওয়া যায় কিভাবে, সেই দিকেও আমাদের লক্ষ্য আছে। চলতি বছর ঠাকুরগাঁয়ে আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,37,300 হেক্টর জমিতে। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক। রাজশাহীর পবায় 2 সন্তানসহ স্ত্রীকে হত্যার পর এক ব্যক্তি আত্মহত্যা করেছে। উপজেলার পারিলা ইউনিয়নের বামনশিকর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে স্থানীয় থানায় জানালে পুলিশের একটি দল গিয়ে 2টি ঘর থেকে নিহত ব্যক্তি মিনারুল, তার স্ত্রী স্বাধীনা বেগম, 13 বছরের ছেলে ও 18 মাসের কন্যা শিশুর মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধ করে মিনারুল আত্মহত্যা করেছে। এ সময় সেখান থেকে একটি চিরকুট পাওয়া যায়। সেখানে লেখা রয়েছে, অভাব আর ঋণের কারণে মিনারুল এই পথ বেছে নিয়েছে। এদিকে স্থানীয়রা জানায়, জুয়া খেলে বিপুল পরিমাণ ঋণ হয় মিনারুলের। বিভিন্ন এনজিও থেকেও সে ঋণ নেয়। মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্ত্রী, তার ছেলে এবং শিশু কন্যা সবাইকে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং ছেলের গায়ে একটা গামছা মতো পেঁচানো আছে। প্রাথমিকভাবে এটা আত্মহত্যা মনে হচ্ছে, বাট আমরা আরও ওনার পোস্টমর্টেম বা অন্যান্য ইনভেস্টিগেশনগুলো করলে আমরা শিওর হতে পারবো এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা।
শরীয়তপুরের স্থানীয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরোধের জোরে মারা গেছে এক নবজাতক। গতকাল সন্ধ্যায় পৌর এলাকার চৌরঙ্গীর মোড়ে এই ঘটনা ঘটে। পুলিশ ও নিহত শিশুর পরিবার জানায়, ডামুডা উপজেলার কনেশ্বর এলাকার নূর হোসেন সর্দারের স্ত্রী রুমা বেগম দুপুরে নিউ মেট্রো ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ছেলে সন্তান জন্ম দেন। নবজাতকের শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত কারণে চিকিৎসক দ্রুত ঢাকায় নিয়ে যেতে বলেন। অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনার সময় অন্য এক অ্যাম্বুলেন্স চালক সবুজ দেওয়ান ও আবু তাহের দেওয়ান গাড়ি আটকে চাবি নিয়ে যায়। তাদের সিন্ডিকেটভুক্ত অ্যাম্বুলেন্স ছাড়া অন্য অ্যাম্বুলেন্সে যেতে দেওয়া হবে না বলে জানায়। এ সময় ঢাকাগামী অ্যাম্বুলেন্সের চালক ও রোগীর স্বজনদের মারধর করারও অভিযোগ পাওয়া যায়। প্রায় 40 মিনিট ধরে অ্যাম্বুলেন্স আটকে রাখায় অক্সিজেন সংকটে মারা যায় শিশুটি। ঘটনার পর থেকে অভিযুক্ত দুজন পলাতক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইমিগ্রেশন চেকপোস্টের অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করায় 2 সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সকালে আখাউড়া শহরের পৌর মুক্ত মঞ্চের সামনে মানববন্ধনে অংশ নেন স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সংহতি জানায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। মানববন্ধনে বক্তারা 72 ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার এবং মামলার বাদী ইমিগ্রেশন ওসি মোহাম্মদ আব্দুস সাত্তার ও আখাউড়া থানার ওসি মোহাম্মদ সমিউদ্দিনের প্রত্যাহারের দাবি জানান। দিনাজপুরের বিরামপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাক চাপায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে বিরামপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের সোনালী ব্যাংকের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বিরামপুর পৌর এলাকার ধানগড়া গ্রামের গোলাম রাব্বানীর স্ত্রী কোহিনুর বেগম ও তাদের 2 মাস বয়সী মেয়ে রিশাদ কাইফ। গোলাম রাব্বানীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বান্দরবান সদর উপজেলার কোহালং ইউনিয়নে সেতু ভেঙে দেবে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বেশ কয়েকটি পাড়ার বাসিন্দা। 2 বছর ধরে এই দেবে যাওয়া সেতু দিয়ে চলাচল করছেন স্থানীয়রা। সম্প্রতি অতিবৃষ্টিতে সেতুটির বেশ কিছু অংশ ভেঙে যায়। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন ইউনিয়নবাসীরা। বান্দরবান জেলা রিপোর্টার কৌশিক দাসের প্রতিবেদন। 2023 সালে আগস্ট মাসে টানা বৃষ্টি আর বন্যার কারণে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ক্যামলং ছড়ার উপর নির্মিত একমাত্র সেতুটি দেবে যায়। দীর্ঘদিন দেবে থাকায় সেতুটির বিভিন্ন অংশে দেখা দিয়েছে ভাঙন। তারপরও বাধ্য হয়ে সেই সেতু দিয়ে 5টি বিদ্যালয়ের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ প্রতিদিন যাতায়াত করছে। দীর্ঘদিন সেতু মেরামত না হয় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। 2 বছর যাবত মনে করেন কোনো সংস্কার হচ্ছে না। মনে করেন আমাদের যেই যাওয়া আসা যাওয়ার এই ব্রিজটা একটাই ব্রিজ, তো যেমন মনে করেন আমরা ঝুঁকিপূর্ণ না গেলেও পারতেছি না। মনে করেন ওইটা ঝুঁকিপূর্ণের মধ্যে মনে করেন আমাদের জীবনের বই নিয়ে এদিকে যাই আর কি। আমাদের ওই পাড়া হচ্ছে ইউনিয়ন পরিষদ, কিন্তু আমাদের যাওয়া আসা করা লাগে এই ব্রিজ দিয়ে, অন্য কোনো রাস্তা নেই বিকল্প। একটা ব্যবসায়ী এখন ব্যবসা ছেড়ে চলে যাইতেছে। এই ক্ষেত খামারের মানুষ খুব লসের মধ্যে আছে, মাল তৈরি করতে আছে, গাড়ি বাজারে পাঠাইতে পারতেছে না। প্রতিদিন এইখানে যাতায়াত করি। রাস্তাটা আগে ছিল ভালো, এখন এটা কিছুটা মানে কি বর্ষার কারণে ভেঙে গেছে। এখন আমরা কি অনেক কষ্টতে আছি। গাড়ি ঘোড়া যাওয়া এবং ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়ার জন্য অসুবিধা হয়। এই রাস্তাটা বেশি ঝুঁকিপূর্ণ মনে হয় আমার কাছে, মানে একটা মরণ ফাঁদের মতো। বৃষ্টি আসলে রাস্তা থেকে চলাফেরা করা অনেক কষ্টদায়ক হয় আমার কাছে। এদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হলেও তারা কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ জানান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। এখানে অনেক ডেলিভারি মা আসেন, তো ওনাদের এই ব্রিজের কারণে অনেক সময় অনেক মা এখানে আসেন না। এখন ডেলিভারির সংখ্যা কমে গেছে, তখন সবসময় রেগুলার ডেলিভারি হতো এখানে। এবং ইউনিয়ন পরিষদের প্রতিনিয়ত অনেক লোক সেবা নিতে আসেন, এই সেবা নিতে তাদের খুব কষ্ট হয়। এখানে মাঝে মাঝে গাড়ি ওই পারে রাখতে হয়, হেঁটে হেঁটে আসতে হয়। এদিকে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর এলজিইডি নির্বাহী প্রকৌশলী জানান, শিগগিরই নতুন সেতু নির্মাণ কাজ শুরু করা হবে। প্র্যাকটিক্যালি ফিল্ডে এটা ফিজিবল কিনা ওই ড্রয়িংটা নিয়ে আমরা ফিল্ডে গিয়েছিলাম, তো আমাদের সব তথ্য সবগুলো সঠিক পাওয়া গিয়েছে। তো আমরা আশা করতেছি আগামী 10 দিনের মধ্যে এটা আমরা অনুমোদন পেয়ে যাব ঢাকা হেডকোয়ার্টার থেকে। পেলে দ্রুততম সময় আমরা কাজটা শেষ করতে পারবো ইনশাআল্লাহ।
বড় ধরনের দুর্ঘটনা ও দুর্ভোগ এড়াতে সেতুটি দ্রুত সংস্কার বা নতুন করে নির্মাণের দাবি স্থানীয়দের। মাছরাঙা নিউজ ডেস্ক। সারা দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় মানিকগঞ্জে ১৬ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২৭ জনে। চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ৩ জন শিশুসহ ১২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এখন পর্যন্ত ২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ জন। এদিকে পটুয়াখালীতে নতুন করে ৮ ও নোয়াখালীতে ৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। শরীয়তপুর সদরে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ৩,০০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও পলিথিন পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ ও এর মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গতকাল বিকেলে সদরের প্রেমতলা মোড় থেকে পলিথিনগুলো জব্দ করা হয়। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, ঢাকা থেকে শরীয়তপুর সদরে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিন পরিবহন করে আসছে একটি চক্র। এবং সংবাদের ভিত্তিতে প্রেমতলা মোড়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। সরবরাহ সংকট ও টানা বৃষ্টির প্রভাবে সপ্তাহের ব্যবধানে আজও দেশের বিভিন্ন জেলার বাজারে বাড়তি সবজির দাম, পাশাপাশি ঊর্ধ্বমুখী চাল ও ডিম। সাধারণ ক্রেতারা বলছেন, বাজারের সঠিক তদারকি না থাকায় অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বেড়েছে। বাজার মনিটরিংয়ের দাবি তাদের। সকাল থেকে যশোরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় বাড়তি দামেই বিক্রি হচ্ছে সবজি। এছাড়া বিভিন্ন খুচরা বাজারে মোটা চাল ছাড়া বাকি সব ধরনের চাল কেজিতে ৩ থেকে ৪ টাকা বাড়িয়ে বিক্রি করতে দেখা যায়। বিক্রেতারা বলছেন, ২৮ মিনিকেট সহ চিকন চালের দাম ২৫ কেজির বস্তায় ৫০ টাকা বাড়িয়েছে পাইকারি ব্যবসায়ীরা। তাই বাড়তি দামে চাল বিক্রি করতে হচ্ছে। সপ্তাহের ব্যবধানে প্রতি ডজনে ১০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে ডিম। বিক্রেতারা বলছেন, খামারিরা চাহিদা অনুযায়ী ডিম সরবরাহ করতে না পারায় ডিমের দামও বাড়তি। এদিকে রাজবাড়ীতে সপ্তাহের ব্যবধানে ৬০ থেকে ৭০ টাকা বাড়িয়ে ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। ২৭৩ বছরের ঐতিহ্য ও রাজ পরিবারের প্রথা অনুযায়ী শ্রীকৃষ্ণের কান্তজিউ বিগ্রহ দিনাজপুরের কান্তনগর মন্দির থেকে রাজবাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সকালে পূজা অর্চনা শেষে মন্দির হতে শ্রী শ্রী কান্তজিউ বিগ্রহ পুনর্ভবা নদীর কান্তনগর ঘাট থেকে যাত্রা শুরু করে। রাতে বিগ্রহ রাজবাড়ি মন্দিরে পৌঁছাবে। রাজ পরিবারের প্রথা অনুযায়ী কান্তজিউ বিগ্রহ দিনাজপুর শহরের রাজবাড়ি কালিয়াজিউ মন্দিরে ৩ মাস এবং কাহারোল উপজেলার কান্তজিউ মন্দিরে থাকবে ৯ মাস। এদিকে জন্মাষ্টমী উপলক্ষে বান্দরবানে ৩ দিন ব্যাপী ধর্মীয় ও মাঙ্গলিক কর্মসূচির আয়োজন করেছে বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটি। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পবিপ্রবির বিবিএ, সিএসই এবং আইন অনুষদের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে র্যাগ ডে উদযাপন করা হয়েছে। গতকাল দিনভর শিক্ষার্থীরা শোভাযাত্রা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই র্যাগ ডে পালন করেন। এ সময় শিক্ষার্থীরা নাচ, গান এবং কৌতুকের মাধ্যমে অনুষ্ঠানকে রঙিন করে তোলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর কাজী রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ প্রত্যাশা করেন। পরে লালন ব্যান্ডের সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় র্যাগ ডের অনুষ্ঠান। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। কাল থেকে দেশে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে জ্বালানি তেল। সময় লাগবে মাত্র ১২ ঘন্টা, কমবে ব্যয়, বলছে কর্তৃপক্ষ।
দেশের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত, বৃষ্টি কমায় উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি, এখনো পানির নিচে অনেক এলাকায় বেড়েছে বানভাসীদের দুর্ভোগ। শরীয়তপুরে উন্নত জাতের আউশ ধান চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের, ফলন প্রায় 3 গুণ বেশি, ঘরেও তোলা যায় আগে ভাগে। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।